আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদ ও তার বিস্তারিত। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম সেটাকে তারা মুছে ফেলতে চায়। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত। যুদ্ধবিরতির আলোচনায় পুনরায় মধ্যস্থতাকারীর ভূমিকায় কাতার। নিষেধাজ্ঞা কৌশল সচল করলে এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে গরুর মাংস নিষিদ্ধ করেছে আসাম। গরুর মাংসকে সরাসরি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে যাচ্ছে আসাম। তারা বলছে তাদের আসামে কোনো গরুর মাংস বিক্রি, খাওয়া বা বহন করা যাবে না। অথচ ভারত সরকার এই গরুর মাংস রপ্তানি করে বিশ্বের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এবং তারা তাদের বৈদেশিক মুদ্রার বড় একটি অংশই আসে এই গরুর মাংস বিক্রি করে। অর্থাৎ গরু তাদের মা, সেই মাতাকে তারা বিক্রি করে এবং গরু যখন তারা জবাই করে বিক্রি করে সেটাতে তাদের অন্যায় হয় না। অন্যায় শুধুমাত্র হয় যখন মুসলমানেরা গরুর মাংস খায়, মুসলমানেরা তারা যখন গরুর গোশত বহন করে বা গরুর গোশত বিক্রি করে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে উগ্র ভারতীয় হিন্দুদের একটি প্রচেষ্টা বা অপচেষ্টা মাত্র, যা দিয়ে তারা মুসলমানদেরকে নির্যাতন করতে পারবে, মুসলমানদেরকে তারা ভারত থেকে তাড়াতে পারবে। এর একটা গভীর ষড়যন্ত্রই মাত্র। আসলে ভারতে যে উগ্র হিন্দুরা বসবাস করছে, গরু আসলে তাদের কোনো মাই না। যদি তারা গরুকে মা হিসাবে মান্য করত তাহলে তারা কিভাবে সেই গরুকে আবার জবাই করে বাইরের দেশে বিক্রি করে, কিভাবে সেই গরুর চামড়া তারা পায়ে পরিধান করে? তখন কি তাদের মা থাকে না? মা কি শুধুমাত্র তখনই জন্ম নেয় যখন মুসলমানেরা গরুর গোশত খায় বা গরুর গোশত বহন করে বা গরু নিয়ে কোনো কিছু করে? তখনই কি তাদের সেই অনুভূতি জাগ্রত হয়? বাকি সময় কি তাদের সেই অনুভূতি ভোঁতা হয়ে যায়? এভাবে মুসলিম নির্যাতন করে মুসলমানদের উপর দায় চাপিয়ে মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করতে পারবে কি নরেন্দ্র মোদী এর এই বিজেপি সরকার? নাকি আস্তে আস্তে পুরো ভারতের উগ্র হিন্দুরাও এই গরুর মাংস খাওয়া শুরু করবে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও গরুর মাংস কেন নিষিদ্ধ করলো আসাম তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম সেটাকে তারা মুছে ফেলে দিতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটিকে মুছে দিয়ে আগের অবস্থায় ফেরানোর অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা বিদেশ থেকেও চলছে। জাতির অস্তিত্বের প্রশ্নে রাজনৈতিক মতাদর্শ পাশে রেখে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকালে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা হয়তো অনেকের পছন্দ হচ্ছে না। নানাভাবে এটাকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে। 5ই আগস্টের পর বাস্তবতার দিক থেকে আপনারা এগুলো দেখছেন। আমরা নতুন যে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক কাহিনী তারা রচনা করার চেষ্টা করছে। সারাক্ষণ একটা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এটা যে এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। ডক্টর ইউনূস বলেন, বিজয়ের অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটা মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। তাদের মতে আমাদের এখানে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গিয়েছে, এটা থেকে আপনাদের রক্ষা করতে হবে। তাদের এই অবস্থান মিথ্যা প্রমাণ করার জন্য এবং বাস্তবতাকে প্রতিষ্ঠিত করতে আমাদের সবাইকে একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় নয়, জাতি হিসাবে আমাদের অস্তিত্বের প্রশ্ন। তিনি বলেন, আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম
অভ্যুত্থানের মাধ্যমে সেটাকে তারা মুছে দিতে চায়। তার আগের ব্যবস্থায় ফিরে যেতে চায়। মুখে বলছে না, কিন্তু ভঙ্গি হলো যে আগেরটা ভালো ছিল। এর আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সেই চেষ্টা চালাচ্ছে। তাদের শক্তি এত বেশি, অর্থের শক্তি, অপ্রয়োজনে ও আয়োজনের শক্তি মানুষকে প্রলুব্ধ করতে পারছে। যে কল্পকাহিনী তারা তৈরি করছে সেটাতে অনেকে সংশয় পড়েছে। ডক্টর ইউনূস বলেন, এখন গোটা বিশ্বকে জানাতে হবে যে আমরা এক। আমরা যা পেয়েছি তা একসাথে অর্জন করেছি। যারা আমাদের বুকে চেপে ধরেছিল তাদের আমরা বের করে দিয়েছি। আমরা নিজেদের মুক্ত করেছি। আমাদের একসঙ্গে বিশ্বের সামনে এটা দেখানো উচিত। বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন অংশ নেন। জামায়াত ইসলামের পক্ষে অংশ নেন দলের আমির ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এর সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু ও আসাদুজ্জামান ফুয়াদ, ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, খেলাফত মজলিসের আব্দুল বাসিত আজাদ ও জাহাঙ্গীর হোসেন, জামায়াতে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, NPPD এর ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ বৈঠকে অংশ নেন। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের অব্যাহত নীতি। জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার চাপ প্রয়োগ ও কূটনীতির দ্বিমুখী নীতির আওতায় ঘোষণা করেছে যে তারা ইরানের 35 কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব কোম্পানি ও জাহাজ বিদেশে ইরানি তেল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় দেশটির অর্থনৈতিক যুদ্ধ বা অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনায় কেন্দ্রীয় কমান্ডো সেন্টারের ভূমিকা পালন করছে। এই মন্ত্রণালয় মঙ্গলবার বলছে তাদের এই নিষেধাজ্ঞা ইরানের তেল খাতের ব্যয় বাড়িয়ে দিবে। ওই মন্ত্রণালয় আরও বলছে, ইরানের তেল খাত থেকে অর্জিত আয় দিয়ে দেশটি পরমাণু কর্মসূচির অর্থ যোগান দেওয়া হয় এবং এছাড়াও ইরানি ড্রোন ও উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির কাজের পাশাপাশি নানা দেশে তৎপরতা ইরানপন্থী সেনাদের অর্থ ও বস্তুগত সহায়তাও ব্যবহার করা হয় ইরানি তেল খাত থেকে আসা অর্থ। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার 2018 সালে একতরফাভাবে ইরানের সঙ্গে 6 বড় শক্তি এবং জাতিসংঘের সমন্বয়ে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যায় এবং ইরানের উপর কঠোরতম নানা নিষেধাজ্ঞা আরোপ করে। নানা অজুহাত দেখিয়ে জো বাইডেনের সরকারও চাপ প্রয়োগ ও কূটনৈতিক দ্বিমুখী নীতির আওতায় ইসলামী ইরানের উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখে। বাইডেন সরকার এমন সময় এসব পদক্ষেপ নিয়েছে যখন ইউরোপীয় জোট ও ব্রিটেন ইরানের বিমান ও শিপিং লাইন্সের উপর নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে, যাতে ইরানের তেল উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পায়। বাইডেন সরকার ইরানের তেল উৎপাদন ও রপ্তানির উপর নজর রাখছে না বলে ট্রাম্প যে অভিযোগ করেছে, ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞা দিয়ে তার জবাব দিল বিদায়ী হতে যাওয়া এই মার্কিন সরকার। প্রায় 44 বছর ধরে ইরানের তেল খাত সহ নানা খাতের উপর একতরফা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মার্কিন সরকার। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো সর্বোচ্চ পর্যায়ে এনে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল যে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হচ্ছে ইরানের উপর, যাতে ইরানের তেল রপ্তানি শূন্যে নেমে আসে। নজিরবিহীন ওইসব চাপ সত্ত্বেও ইসলামী ইরান মার্কিন অযৌক্তিক ও অবৈধ দাবিগুলো কখনো মেনে নেয়নি এবং খোদ বাইডেন সরকারের ঘোষণা অনুযায়ী ট্রাম্পের ওইসব চাপ ব্যর্থ হয়েছে। এখন বাইডেনও ট্রাম্পের সেই একই পন্থা অনুসরণ করছে। ইরান ট্রাম্পের ওইসব চাপ উপেক্ষা করে এবং তেল রপ্তানি আগের চেয়েও বাড়াতে সক্ষম হয়েছে এবং মার্কিন কর্মকর্তারাও তা স্বীকার করেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্টারেস্ট এক প্রতিবেদনে স্বীকার করেছে যে গত কয়েক বছর ধরে ইরানের সামষ্টিক বা সামগ্রিক অর্থনীতির সূচকগুলোর উন্নতি ঘটছে। জ্বালানি বিষয়ক তথ্য এজেন্সি জানিয়েছে, ইরানের অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক মাত্রায় বেড়েছে। 2020 সালে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর দেশটির প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $29 থেকে বেড়ে 2022 সালে $84 ওঠে।
জ্বালানি তেলের দামের উপর মার্কিন সরকারের তেমন নিয়ন্ত্রণ নেই, ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাইডেনের নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হয় এবং ইরান আগের চেয়েও বেশি লাভবান হয়েছে। অন্য কথায়, মার্কিন প্রেসিডেন্টের ইরান বিরোধী নিষেধাজ্ঞাগুলো ইরানের জন্য শাপে বর ও মার্কিন সরকারগুলোর জন্য বুমেরং হয়ে দাঁড়িয়েছে। মনে করা হচ্ছে, ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় ইরানের উপর আবারও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আরও ব্যাপক পরিসরে অব্যাহত থাকবে, যদিও তার এই ধরনের নীতি প্রথমবারের ক্ষমতার মেয়াদেই ব্যর্থ হয়েছিল। যুদ্ধবিরতির আলোচনায় পুনরায় মধ্যস্থতাকারীর ভূমিকায় কাতার। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকায় আবারও ফেরার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গত নভেম্বরে মধ্যস্থতাকারী ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর কথা জানায় দোহা। ওই সময় দেশটির কর্মকর্তারা জানিয়েছিল, যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস আন্তরিকতা দেখালে তারা আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরতে রাজি। অবশেষে মাস না যেতেই নিজেদের সিদ্ধান্ত বদলালো কাতার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সতর্ক করে জানিয়েছে, আগামী 20 জানুয়ারি তিনি দায়িত্ব নেওয়ার আগে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি হতে হবে। আর এই প্রচেষ্টা শুরু করতে কাতার এবং ইসরায়েলে ভ্রমণ করেছে ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইকফক। টাইমস অফ ইসরায়েলকে একটি সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারী হিসাবে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় দোহা তার ভূমিকা পুনরায় শুরু করেছে। সূত্রটি জানিয়েছে, ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইকটকফ নভেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিয়ের সাথে আলাদাভাবে দেখা করেন। বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে, উপসাগরীয় রাষ্ট্র কাতার গত মাসে তার ভূমিকা স্থগিত করার পরে একটি মূল মধ্যস্থতাকারী হিসাবে পুনরায় ভূমিকা শুরু করেছে। মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দেশ। সেখানে একটি বড় মার্কিন বিমান ঘাঁটিও রয়েছে। ইরান, তালেবান, রাশিয়া সহ বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ অনেক সূক্ষ্ম ইস্যুতে আলোচনা এবং সংলাপের ক্ষেত্রেও কাতারকে ভূমিকা পালন করতে দেখা গেছে। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে বছরব্যাপী যে যুদ্ধ চলছে সেটি থামানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি কাতারও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল। যদিও দীর্ঘ আলোচনার পরেও যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস এখনও পর্যন্ত একমত হতে পারেনি। এখন দেখার পালা, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শাসনভার শুরু করার আগে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিশ্চিত করতে পারেন কি না। নিষেধাজ্ঞা কৌশল সচল করলে এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকতে রাভানচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরান বিরোধী নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে পুনর্স্থাপনকারী কথিত স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করা হলে তেহরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাবে। রাভানচির উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই একথা বলেন। এর আগে রাভানচি সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির কূটনৈতিকদের সাথে পরমাণু ইস্যুতে বৈঠক করেন। রেজাই বলেন, রাভানচি ঘোষণা করেছেন যে এই পর্যায়ে আমরা অনুভব করছি যে আলোচনা কার্যকর হতে পারে এবং আমরা পারমাণবিক সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। তবে স্ন্যাপব্যাক মেকানিজম পুনরায় চালু হওয়ার ক্ষেত্রে ইরান পাল্টা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আমরা যে বিকল্পগুলো উত্থাপন করেছি তার মধ্যে একটি হলো এনপিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করা এবং আমরা এনপিটি ত্যাগ করতে পারি। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সম্ভবত ইউরোপের সাথে আরও এক দফা মত বিনিময় করবে এবং জেনেভার সমস্ত আলোচনা নিয়মের কাঠামোর মধ্যেই ছিল। তিনি বলেন, তারা মিথ্যা আশাবাদ ছাড়াই আলোচনায় অংশ নিয়েছিলেন। জেনেভার এই মত বিনিময়কে তিনি সংলাপ বলতে চাননি। তিনি বলেছেন, কোনো লিখিত ডকুমেন্ট ছাড়া কোনো সংলাপ হয় না। গরুর মাংস নিষিদ্ধ করেছে আসাম। রাজ্যের সব হোটেল, রেস্তোরাঁ এবং জনসমাগমপূর্ণ স্থানে গোমাংস পরিবেশন ও ভক্ষণ নিষিদ্ধ করেছে আসাম। বুধবার আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর সভাপতিত্বে হয়েছে এই বৈঠক। এ বিষয়ে প্রস্তাব উত্থাপনের পর মুখ্যমন্ত্রী নিজে দৃঢ়ভাবে তাতে সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে 2021 সালে একটি আইন পাশ করেছিল আসামের বিধানসভা। সেই আইন অনুসারে হিন্দু এবং শিখ ধর্মাবলম্বী কমিউনিটি বসবাস করে এমন এলাকাগুলোতে তো বটেই, উপরন্তু এইসব এলাকার 5 কিলোমিটারের মধ্যে গোহত্যা বা গরুর মাংস কেনা বেচা করা যাবে না। বুধবার বৈঠকে হেমন্ত বিশ্ব শর্মা সেই আইনটি উদ্বুদ্ধ করে বলেন, আমরা এর আগে আইন প্রণয়নের মধ্যে গোহত্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি। হোটেল, রেস্তোরাঁ এবং জনসম্মুখে গোমাংস পরিবেশন ও ভক্ষণের নিষেধাজ্ঞা মূলত সেই আইনেরই বর্ধিত অংশ। আমরা আশা করছি পূর্বের মতো এবারও আমরা সফল হব। আসামের বিধানসভায় বিরোধী দল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট অবশ্য ইতোমধ্যে প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি দলীয় রাজ্য সরকার রাজ্যের উন্নতির বিষয়ক যেসব প্রতিশ্রুতি বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিল সেই সব পূরণে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। যেসব ব্যর্থতা এবং সেগুলোকে ঢাকার জন্যই তারা তাদের পুরনো সাম্প্রদায়িকতা ও বিভেদের খেলা আবারও শুরু করেছে। দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।